চেনা তবু অচেনা। আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। স্যার বললেন, আমি একবার আসাম বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ ট্রেন কি কারণে, হ্যাঁ, হাসিমারা স্টেশনে দাঁড়িয়ে পড়ল। শুনলাম ট্রেন আজ আর ছাড়বে না। গন্তব্য পাল্টে ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম। দূরে কালো পাহাড় আর ঘন জঙ্গল। একটু এগোতেই পেলাম চা বাগান, সরি। আগে কোনোদিনও এই রাস্তায় আসেনি। কিছু দূর এগিয়েই দেখা হলো এক চা বাগানের শ্রমিকের সঙ্গে। তিনি আমাকে তার বাড়ি নিয়ে গেলেন। তাদের ভাষা বুঝতে কষ্ট হচ্ছিল। কয়েক ঘন্টা পরে আশেপাশে সবার সঙ্গে ভাব হলো। ওনার নাম নরেশ রাভা। বাড়ি থেকে একটু এগোলেই নাকি এক বিরাট নদী, তার পাড়ে ঘাসের জঙ্গল। সেখানে নাকি এক আহ খড়গওয়ালা হুম খড়গওয়ালা জন্তু থাকে। হ্যাঁ, পরের দিন ভোরে ভোরে বেরিয়ে পড়লাম বন আর নদী দেখতে। বনে ঢুকতে দেখা মিলল ওই তাঁতুল তাঁতুল হাতির সঙ্গে। তারপর হরিণ, বাইসন আর কত প্রাণী। কিন্তু যার জন্য আসা তার দেখা মিলল না। নরেশ বললেন, দূরে যে ঘাস জঙ্গল দেখছেন, ওখানে ওরা বেশি থাকে। অনেকক্ষণ টাওয়ারের অপেক্ষা করার পর হঠাৎ ঘাসের জঙ্গল নড়ে উঠল। তারপর বেরিয়ে এলো বাচ্চা নিয়ে এই জন্তু বা ওই জন্তু। আরে, এ তো ছবিতে দেখা সেই গন্ডার। তবে আমি কোথায় এসেছি? নরেশ বলল, এই জঙ্গল হলো জলদাপাড়া। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী। আর জঙ্গলের আরেক দিকে আছে তোরসা নদী। ৩-৪ দিন আমার জঙ্গলের পশু-পাখি আর চা বাগান দেখে সময় কেটে গেল। একদিন এক পাথুরে রাস্তায় নদীর ধার বরাবর ওরা নিয়ে গেল ভুটানের কাছাকাছি এক জায়গায়। সেখানে, হ্যাঁ, টোটোদের সঙ্গে দেখা হলো। এদের ভাষা, চেহারা, খাবার সবই আমার অজানা ছিল। বইতে পড়া পুরনো সমাজের সঙ্গে ওদের অনেক মিল খুঁজে পেলাম। নরেশ বলল, আমাদের এখানে ঘুরলে আপনি এরকম বহু অচেনা মানুষের এবং জায়গার খোঁজ পাবেন। সন্ধেবেলা হয়তো নরেশদের পাড়ায় নাচ গানের অনুষ্ঠান। মেয়েরা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে রাভা নৃত্য দেখালো। হ্যাঁ, সেই নাচ যেমন বর্ণময় তেমনই দলগত। পাশের পাড়ার গেলে আপনি মেছোদের মাছ ধরার নাচ দেখতে পাবেন। তারপর হচ্ছে দিন-রাত। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের আবহাওয়া ও বাসস্থান। এটা এখানে শেষ হয়েছে এবং আমাদের আজকে এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের আকাশ, নতুন একটা চ্যাপ্টার। কি বলছে দেখুন। বলছে ১১টা বাজার সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো। এবার ক্লাস শুরু হবে। রুকসানা, রাহুল আর রাখি বসেছিল জানালার ধারে একটা বেঞ্চে। হুম, জানালা দিয়ে রোদ আসার রাহুলের ছায়াটা রুকসানার খাতার ওপর পড়ছে। রুকসানার অসুবিধা হচ্ছে। ও বারবার রাহুলকে বলছে, একটু ছাড় না। রাহুল বলল, আলোটা একটু ছাড় না। আমি তো ইচ্ছে করে করছি। আমি কি ইচ্ছা করে করছি? জানলা দিয়ে রোদ এলে আমি কি করব? দিদিমণি শুনতে পেয়ে বললেন, তোমরা ঝগড়া করো না। আর একটু পর ওই ছায়া আর থাকবে না। এরপর ক্লাসের শেষ হবার পর দিদিমণি ক্লাস শেষ করে চলে গেলেন। কি আশ্চর্য! কিছুক্ষণ পরে জানলা দিয়ে আসা রোদ উধাও, সঙ্গে সঙ্গে ছায়াও উধাও। ওরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। ঠিক করলো পরদিন ক্লাসে দিদিমণিকে জিজ্ঞাসা করবে। পরদিন দিদিমণি ক্লাসে এলে রাহুল ওই কারণটা জানতে চাইলো। দিদিমণি বলল, তোমাদের মনে আছে তোমরা তৃতীয় শ্রেণীতে ছায়া নিয়ে কত খেলা করেছো? হ্যাঁ, রুকসানা বলল, হ্যাঁ দিদিমণি, খুব মনে আছে। আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে সূর্য। রাহুল বলল, সকালবেলা
তোমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে, তার মানে সূর্য থাকে পূর্ব দিকে। ঠিক বলেছো রাহুল। এখানে ছায়ার দিকগুলো বোঝানো হচ্ছে। 12টার সময় যে আমরা ছায়া দেখতে পাই না, মধ্যাহ্ন। হুম। আচ্ছা, তোমার ছায়া কখন সব থেকে দীর্ঘ হয়, কখন সব থেকে ছোট হয়, এসব দেওয়া আছে, সেগুলো ছক পূরণ করতে হবে। সবাই ফাঁকা জায়গা পূরণ করে দিদিমণিকে দেখালো। দিদিমণি এবার জিজ্ঞাসা করলেন, তোমাদের তাহলে কি মনে হয় কেন এমন হলো? সূর্যকে তো এক এক সময় এক এক দিকে দেখা যায়, তাই আমাদের ছায়াও কখনো পূর্বে কখনো পশ্চিমে গঠিত হয়। ছায়া কখনো ছোট কখনো বড় হয়। দিদিমণি হাসলেন, বললেন, এসো আমরা একটা মজার খেলা খেলি। এই বলে দিদিমণি একটা কলমদানি, একটা কলম আর একটা বড় মুখের টর্চ ব্যাগ থেকে বার করলেন। এরপর কলম সহ হুম কলমদানিটি টেবিলের পূর্ব প্রান্তে রাখলেন। ছবিতে দেখো, ঘর অন্ধকার করে দেওয়া হলো। হ্যাঁ, ইকবাল জ্বালানো টর্চটাকে ছবির মতো করে টেবিলের অনেকটা ওপরে ধরলো। এবার দিদিমণি টেবিলকে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে, হ্যাঁ, সমান মেঝের ওপর, হ্যাঁ, ঠেলতে থাকলেন। বললেন, তোমরা সবাই, হ্যাঁ, কলমের ছায়াটাকে লক্ষ্য করো। কলমটা যখন টর্চকে ছাড়িয়ে হুম এগিয়ে গেল, দিদিমণি খেলা শেষ করলেন। এই যে দেওয়া আছে এখানে, হ্যাঁ, সমতল সমান মেঝে ও হালকা টেবিল না পাওয়া গেলে টেবিল বা বেঞ্চির ওপর একটা টেবিল ক্লথ বা যে কোনো কাপড় পেতে ওই কাপড়কে পূর্ব থেকে টেনে কাজটা করা যায়। যেটা যে কোনো একটা ভাবে করলেই হলো আর কি। বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। যাই হোক, তারপরে কি দেখবো, ছবিটা দেখো, বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো। পশ্চিম, সূর্য আর পূর্ব। দিদিমণি বললেন, আগের তালিকা দুটি থেকে তোমরা ছায়া আর কলমের ছায়ার কোনো মিল পাচ্ছ কিনা? সবাই একসঙ্গে বলে উঠল, হুবহু একরকম। দিদিমণি দিদিমণি বললেন, ধরো টর্চটা হলো সূর্য, কলমদানি সহ কলম হলো তুমি, হ্যাঁ, টেবিলটা হলো পৃথিবী। তাহলে ভেবে ভেবে দেখি তোমার ছায়া এরকম আচরণের কারণ কি? রুকসানা বলল, দিদিমণি এখনো টর্চটা স্থির, তার মানে সূর্যটা স্থির থাকে, আর টেবিলটা সরানো হচ্ছিল, তার মানে পৃথিবীটা গতিশীল, তাই ছায়ার আচরণ ওই রকম হয়। ঠিক বলেছো, কিন্তু একটু পার্থক্য আছে। টেবিলটা টর্চের নিচ দিয়ে সোজাসুজি সরানো হচ্ছে, পৃথিবী কিন্তু সূর্যের সাপেক্ষে সোজাসুজি যাচ্ছে না, ঘুরছে। এবার বলো তো, তোমরা সূর্যকে দিনের বেলা দেখতে পাও, রাতে সূর্যকে দেখতে পাও না কেন? রাহুল বলল, রাত্রে আকাশে তো সূর্যটাই থাকে না, তাহলে রাতে সূর্য কোথায় যায়? সূর্য তো স্থির। সবাই একসঙ্গে বলল, তাহলে কারণটা কি দিদিমণি? কারণটা জানতে হলে এসো আমরা একটা খেলা খেলি। দিদিমণি ক্লাসের সবাইকে স্কুলের সামনের দিকে মাঠে নিয়ে গেলেন। তারপর সবাইকে এক এক করে স্কুলের সামনে এক জায়গায় দাঁড়িয়ে দুই এক পাক ঘুরতে বললেন। হুম একবার পুরো পাক দিতে তুমি স্কুলে কতবার দেখতে পেলে? এগুলো লিখতে হবে। এবার দিদিমণি বললেন, তুমি স্কুলটাকে কখনো দেখতে পেয়েছো, আবার কখনো দেখতে পাওনি, কারণ তুমি পাক খাওয়ার সময় স্কুল একবার তোমার সামনে একবার তোমার পেছনে পড়েছে। রাখি বল, দিদিমণি তাহলে পৃথিবীটাও কি ওই রকম ভাবে পাক খায়? দিদিমণি বললেন, ঠিক ধরেছো রাখি, তুমি পৃথিবীর যেখানে আছো, পৃথিবী পাক খায় বলে সেই জায়গাটা একসময় সূর্যের সামনে এসে পড়ে, তখন তুমি সূর্যকে দেখতে পাও, তখন হয় দিন। রুকসানা বলল, দিদিমণি তাহলে পৃথিবী ঘুরছে বলে সেই জায়গাটা আবার সূর্যের উল্টো দিকে চলে যায়, তখন আমরা সূর্যকে দেখতে পাই না, সেটি রাত্রি, তাই না? দিদিমণি বললেন, ঠিকই বলেছ। দিন রাত নিয়ে আমরা পরের দিন আরো বেশি করে আলোচনা করব।
দিনরাত নিয়ে অলরেডি ডেমো দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই প্লেলিস্ট স্টেশনে গিয়ে সেটা দেখে নিতে পারেন। পরদিন দিদিমণি ক্লাসে এসে একটা বড় ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বার করলেন। তার মধ্যে রয়েছে একটা বড় বল, একটা শক্ত সুতোর রিল, স্কেচ পেন আর একটা টর্চ। রাখি বলল, দিদিমণি এগুলো দিয়ে কি হবে? আমার আমরা এখন দিনরাত্রি খেলা খেলবো। তোমাদের মধ্যে যে কেউ একজন আমার কাছে এসো। রাহুল দৌড়ে উপস্থিত হলো দিদিমণির কাছে। দিদিমণি বলল, বলটার মাঝ বরাবর বলটাকে ঘিরে, হ্যাঁ, এক লাইনে ক থেকে চ অবধি লিখে ফেলো তো। হুম। দিদিমণি সুতোটা দিয়ে বলটাকে ভালো করে বেঁধে ঝুলিয়ে দিলেন। ছবিতে দেখো। তারপরে কি আছে দেখুন। ঘর পুরো অন্ধকার করে দেওয়া হলো। তারপর দিদিমণি, হ্যাঁ, রুকসানাকে বলটার ওপর টর্চের আলো ফেলতে বললেন। রুকসানা বলটা কিছুটা কাছে থেকে বলটার ওপর ছবির মতো পাশ থেকে টর্চের আলো ফেললো। দিদিমণি অসীমকে বললেন, বলটাকে তুমি খুব আস্তে একবার মাত্র লাট্টুর মতো ঘুরিয়ে দাও। খেয়াল রেখো বলটা যেন দোল না খায়। অসীম তাই করলো। দিদিমণি, সবাই বলটার দিকে লক্ষ্য করো আর খেয়াল করো বাংলা বর্ণগুলোকে দেখো, কোন কোন বর্ণগুলোর ওপর টর্চের আলো পড়ছে আর তখন কোনগুলো ওপর টর্চের আলো পড়ছে না। রাখি বলল, সবকটা বর্ণ একসঙ্গে আলোকিত হচ্ছে না। একবার বলের একদিকের বর্ণগুলো আলোকিত হচ্ছে, অন্যগুলো তখন অন্ধকারে ঢাকা থাকছে। হুম। পর মুহূর্তে অন্ধকারে থাকা বর্ণগুলো আলোকিত হচ্ছে, আর হ্যাঁ, আলোকিত বর্ণগুলো চলে যাচ্ছে অন্ধকারে, তাই তাদের দেখাই যাচ্ছে না। দিদিমণি বললেন, পৃথিবীর ক্ষেত্রেও এমনই হয়। স্কুলের সামনে দাঁড়িয়ে পাক খাওয়ার খেলাটা এবার মনে করো। তোমরা জানতে পেরেছো পৃথিবী নিজের চারিদিকে পাক খায়। এর ফলে অর্ধেকটা একসময় সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গাটা সূর্যের আলো পায়। সুজয় বলল, তখন নিশ্চয়ই এই জায়গায় দিন। ঠিকই তাই। শীতল বলল, পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে নিশ্চয়ই রাত হয়, কারণ তখন ওই জায়গায় তো সূর্যের আলো পৌঁছয় না, তাই ওই জায়গা থাকে অন্ধকার। সুজয় বলল, ভোরবেলা আর সন্ধ্যাবেলা ঝলমলে আলো থাকে না কেন? দিদিমণি বলল, খুব ভালো ভেবেছো। রাত শেষ হয়ে দিনের শুরু হলো ভোরবেলা। হ্যাঁ, আর একটু পরে পৃথিবী পাক খাওয়ার জন্য, হ্যাঁ, তোমার জায়গাটাই হবে সকাল। এবার শীতল বলল, তাহলে দিন শেষ হয়ে রাতের শুরু হলো সন্ধ্যাবেলা। পৃথিবী পাক খাওয়ার জন্য আমার জায়গায় আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে। দিদিমণি বললেন, গরমকালে তুমি যখন ভোর 5টায় ঘুম থেকে ওঠো তখন কি ঝলমলে আলো দেখতে পাও? অসীম বলল, হ্যাঁ, ভোর 5টার সময় ভালোই রোদ উঠে যায়, কিন্তু শীতকালে ভোর 5টার সময়, হ্যাঁ, রীতিমতো অন্ধকারই থাকে। হ্যাঁ, আবছা আবছা আলোর আভাস থাকে। তুমি ঠিকই বলেছ। এবার বলো, গরমকালে বিকেলে তুমি বেশি, হ্যাঁ, খেলার সময় পাও না শীতকালে? রাখি বলল, গরমকালে তখন প্রায় 4:30 পর সন্ধ্যা হয়। হ্যাঁ। হুম। কিন্তু শীতকালে 6টাতেই প্রায় অন্ধকার হয়ে যায়। শীতকালে অনেক আগেই শীতকালে অনেক আগেই সন্ধ্যা নেমে যায়। তাহলে ভেবে বলো তো, কোন সময় দিন বড় রাত ছোট, আবার কোন সময় এর ঠিক উল্টোটা? রুকসানা বলল, এ তো সবাই জানে, গরমকালে দিন বড় আর রাত ছোট, আর শীতকালে এর ঠিক উল্টোটা। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আকাশ চ্যাপ্টারের একটা পার্ট। ঠিক আছে, আজকে আমরা 194 পেজ অবধি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। এই ভিডিওতে আমরা চাঁদ এই টপিকটা থেকে স্টার্ট করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে অল দ্য বেস্ট।